সবাইকে শুভ সন্ধ্যা। আমি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের হেপাটোবিলিয়ারি অ্যান্ড প্যানক্রিয়াটিক সিস্টেমের লেকচার ক্লাসগুলোতে। আমাদের আজকের টপিক হচ্ছে ম্যালিগন্যান্ট ডিজিজ অফ দ্য biliary tree। এর আগে আমরা হচ্ছে গল ব্লাডার স্টোন, bile duct স্টোন এবং হচ্ছে বিনাইন ডিজিজ অফ দ্য biliary tree এর উপর আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব হচ্ছে ম্যালিগন্যান্ট ডিজিজ অফ দ্য biliary tree। এই টপিকটা পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্টদের জন্য ইম্পর্টেন্ট এবং তাদের লং কেসে সাধারণত এবং অনেক সময় দেখা যায় একটা ব্রড কোশ্চেন এই টপিক থেকে থাকতে পারে। আন্ডার গ্রাজুয়েটরা যদি এটা ফলো করে তারাও উপকৃত হবে আমি আশা করি। ম্যালিগন্যান্সি biliary ট্রিতে কয়েকটা জায়গায় ডেভেলপ করতে পারে। প্রাইমারি ম্যালিগন্যান্সি ডেভেলপ করতে পারে হচ্ছে গল ব্লাডারে, বাইল ডাক্টে, আর হচ্ছে সেকেন্ডারি ম্যালিগন্যান্সি ডেভেলপ করতে পারে গল ব্লাডার, বাইল ডাক্ট থেকে লিভারে। অনেক সময় হচ্ছে সেকেন্ডারি ম্যালিগন্যান্সি পেরিপোর্টাল লিম্ফ নোডে ডেভেলপ করে। লিম্ফ নোড অ্যাট দ্য পোর্টা হেপাটিস, যে জায়গাগুলোতে লিম্ফ নোডগুলো বড় হয়ে গিয়ে পোর্টা হেপাটিসে কম্প্রেশন করে এবং এখানে লিভারের থেকে যে বাইল ডাক্ট বের হয় কমন হেপাটিক ডাক্ট, সেটাকে কম্প্রেস করে অবস্ট্রাকটিভ জন্ডিস তৈরি করতে পারে। তাহলে আমাদের আজকের আলোচনার বিষয় থাকবে হচ্ছে গল ব্লাডার ক্যান্সার, বাইল ডাক্ট ক্যান্সার, আর হচ্ছে মেটাস্ট্যাটিক ডিজিজেস অ্যাট দ্য পোর্টা হেপাটিস। গল ব্লাডার ক্যান্সার নিয়ে যদি বলা হয় তাহলে আমরা দেখতে পাই যে 80% এর বেশি পেশেন্টের ক্ষেত্রে গল ব্লাডার স্টোন পাওয়া যায়। তাহলে গল ব্লাডার স্টোন গল ব্লাডার ক্যান্সারের একটা প্রিডিসপোজিং ফ্যাক্টর। এটা একটা এগ্রেসিভ ম্যালিগন্যান্ট ডিজিজ এবং খুব র্যাপিডলি এটা এনলার্জ হয় এবং স্প্রেড করে এবং এর আউটকামটা ভেরি পুয়ার। এটা খুব খারাপ আউটকাম হয় এবং দেখা যায় যে অ্যাডভান্স স্টেজে প্রেজেন্ট করে বলে এই পেশেন্টগুলো খুব ডায়াগনোসিসের পরে খুব বেশি দিন সার্ভাইভ করে না এবং অনেক সময়ই হচ্ছে ইনকিউরেবল স্টেজে পেশেন্ট প্রেজেন্ট করে। এটা আমরা বললাম যে অ্যাডভান্স স্টেজে পেশেন্ট প্রেজেন্ট করার কারণ হচ্ছে আর্লি স্টেজে পেশেন্টের কোনো সিমটম থাকে না, এই জন্য পেশেন্ট হসপিটালে যায় না অথবা সার্জনকে তারা তাদের কমপ্লেইনগুলো জানাতে পারে না। দেখা যায় যে যখনই প্রেজেন্ট করুক, যদি সেটা কিউরেবল স্টেজে থাকে তখন যদি এগ্রেসিভ সার্জিক্যাল অ্যাপ্রোচে যাওয়া হয় তাহলে আউটকামটা বেটার হয়। কিন্তু লেট স্টেজে প্রেজেন্ট করলে পরে তখন সার্জিক্যাল অপশন থাকে না, তখন হচ্ছে শুধুমাত্র পেলিয়েটিভ অ্যাপ্রোচটা পেশেন্টদের ট্রিটমেন্টের জন্য প্রেফার করা হয়। এটা সাধারণত 6th to 7th decade of life, দ্যাট মিনস হচ্ছে 60 থেকে 70 বছর বয়স, 60 থেকে 80 বছর বয়স, এই পেশেন্টগুলোর ক্ষেত্রে বেশি পাওয়া যায়। ফিমেলদের বেশি হয় গল ব্লাডার স্টোনের মতো। আর হচ্ছে আমাদের এই সাবকন্টিনেন্টে বেশি হয় কারণ আমাদের এদিকে লিভার ফ্লু যেগুলো থাকে সেগুলো একটা কজ গল ব্লাডার ক্যান্সারের। তাহলে ইন্ডিয়া এবং পাকিস্তান এই রিজিয়নগুলোতে গল ব্লাডার ক্যান্সার বেশি হয়। যে কোনো জায়গায় ক্যান্সারেরই ক্রনিক ইনফ্ল্যামেটরি কিছু কজ থাকে। সাধারণত দেখা যায় যে ক্রনিক ইনফ্ল্যামেশনের কারণে সেলুলার প্রলিফারেশন হয় এবং সেখানে জেনেটিক্যাল মিউটেশন হয়ে ওখানে ম্যালিগন্যান্ট ট্রান্সফরমেশন হয়। তাহলে গল ব্লাডারের ক্ষেত্রে ক্রনিক ইনফ্ল্যামেটরি যে কন্ডিশন সেটা হচ্ছে প্রেজেন্স অফ গল স্টোন, এবং গল স্টোনের জন্য ক্রনিক ইনফ্ল্যামেশন যখন হবে তখন হচ্ছে গল ব্লাডার ক্যান্সার হওয়ার সম্ভাবনাটা বাড়বে। সাধারণত লার্জার স্টোন যেমন হচ্ছে 3 সেন্টিমিটারের উপরে যদি স্টোন হয় তাহলে ক্যান্সার ডেভেলপমেন্টের সম্ভাবনাটা বাড়বে। সো মোর দেন 3 সেন্টিমিটার সাইজ স্টোন উইদাউট এনি সিমটমস শুড গো ফর cholecystectomy. Gallbladder cancer সাধারণত 7 times more common with gallstones. তাহলে স্টোন থেকে ক্যান্সার হয় কিনা এটা অনেক সময় প্রশ্ন থাকে। তো এটার উত্তর হচ্ছে স্টোন ক্যান্সারের জন্য রেসপন্সিবল।
এবং স্টোন থাকলে ক্যান্সারের সম্ভাবনা বাড়বে এবং এটা 7 গুণ বাড়বে। কিন্তু কোন ধরনের স্টোন থেকে ক্যান্সার হবে সেই ব্যাপারটা কিন্তু আমরা জানি না এখনো। কোলেস্টেরল অথবা মিক্সড অথবা হচ্ছে পিগমেন্ট স্টোন, সব স্টোনেই একই রকম সম্ভাবনা থাকে। আরো কয়েকটা ক্রনিক ইনফ্লামেটরি কন্ডিশন আছে যে কারণে গল ব্লাডার ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। সেগুলোর মধ্যে একটা হচ্ছে অ্যানোমালাস প্যানক্রিয়াটিকো-বিলিয়ারি জাংশন, যেটাতে প্যানক্রিয়াটিক ডাক্ট থেকে জুস গুলো বাইল ডাক্টে যায় এবং সেই কারণে হতে পারে। পলিটিক্যাল সিস্ট, এটা একটা কমন কজ আমরা জানি, যেটা হচ্ছে বাইল ডাক্ট এবং গল ব্লাডার দুইটাতেই মেলিগনেন্সি তৈরি করতে পারে। এবং হচ্ছে প্রাইমারি স্ক্লেরোজিং কোলাঞ্জাইটিস, এটাতেও হতে পারে গল ব্লাডার ক্যান্সার। আরেকটা কজ সম্বন্ধে আমরা আগে বলেছি, সেটা হচ্ছে পোর্সিলেন গল ব্লাডার, যেটাতে গল ব্লাডারের ওয়ালটা ক্যালসিফাইড হয়ে যায় এবং এটা একটা প্রিডিসপোজিং ফ্যাক্টর ফর গল ব্লাডার ক্যান্সার। এটাতে দেখা যায় যে যাদের পোর্সিলেন গল ব্লাডার থাকে সেই ধরনের পেশেন্টের 10% পেশেন্ট মেলিগন্যান্সি নিয়ে প্রেজেন্ট করতে পারে। তাহলে পোর্সিলেন গল ব্লাডার সবার যে গল ব্লাডার ক্যান্সার হবে তা না, 10% patient of porcelain gallbladder will present or may develop gallbladder cancer. So, porcelain gallbladder is an indication of cholecystectomy. আরেকটা কজ যেটা এখানে বলা হচ্ছে গল ব্লাডার পলিপ। সাধারণত কোনো পলিপের সাইজ যদি 10 মিলিমিটারের বেশি হয় তাহলে ওই 10 মিলিমিটারের বেশি পলিপটা ম্যালিগন্যান্ট ট্রান্সফরমেশন হয়ে গল ব্লাডার ক্যান্সার ফরমেশন করতে পারে। প্যাথোলজি যদি চিন্তা করি গল ব্লাডার ক্যান্সারের, এই প্যাথোলজি হচ্ছে জিআইটি ম্যালিগন্যান্সির মতো। এটার এপিথেলিয়াল কাভারিং হচ্ছে গ্ল্যান্ডিওলার এবং এটা থেকে যে ক্যান্সারটা হয় সেটা হচ্ছে অ্যাডেনোকার্সিনোমা। সাধারণত ডিসপ্লাসিয়া দিয়ে শুরু হয়, তারপর হচ্ছে কার্সিনোমা ইন সিটু ডেভেলপ করে, যেটা ইমেজিং অথবা সিমটম দিয়ে বোঝা যায় না। তারপর হচ্ছে ইনভেসিভ কার্সিনোমা, যেটা এপিথেলিয়াম থেকে সারাউন্ডিং ওয়াল গুলো, যেমন হচ্ছে মাসেলকে ইনভলভ করে। বোধহয় স্ক্রিনটা দেখা যাচ্ছে না, আমি স্ক্রিনটা একটু শেয়ার করছি। মাসেলকে ইনভলভ করে এবং মাসেলের বাইরে হচ্ছে সেরোসাল লেয়ারকে ইনভলভ করে। একটা সাবসেট হচ্ছে পেপিলারি সাবটাইপ, যেটা হচ্ছে গল ব্লাডার মিউকাস থেকে পেপিলারি গ্রোথ হিসেবে লুমিনের ভিতরের দিকে আসে এবং এর আউটকামটা সাধারণত বেটার। যে কোনো ক্যান্সারের ট্রিটমেন্টের আগে আমাদেরকে তার ডায়াগনোসিস এবং স্টেজিং করে নিতে হবে, তাহলে স্টেজ অনুযায়ী পরবর্তীতে আমরা ম্যানেজমেন্ট প্রোটোকল ঠিক করতে পারবো। তো মোস্ট অফ দ্য গল ব্লাডার কার্সিনোমা হচ্ছে লেট স্টেজে প্রেজেন্ট করে বলে এটা সাধারণত সিস্টেমিক ডিজিজ এবং নোডাল ইনভলভমেন্টের ক্ষেত্রে মোর দেন 30% এবং ডিস্ট্যান্ট মেটাস্টাসিস দেখা যায় যে 40%। তাহলে লেট স্টেজে প্রেজেন্ট করার কারণে লিম্ফ নোড ইনভলভমেন্ট হয় প্রায় 30% এবং হচ্ছে ডিস্ট্যান্ট মেটাস্টাসিস হয় প্রায় 40% পেশেন্টের। 35% হচ্ছে লিম্ফ নোড এবং হচ্ছে 40% ডিস্ট্যান্ট মেটাস্টাসিস। সাধারণত গল ব্লাডার থেকে যে জায়গাগুলোতে লিম্ফ নোডগুলো ইনভলভড হয় সেগুলো হচ্ছে হেপাটোডিউডেনাল লিগামেন্ট। লিভার এবং ডিউডেনামের মধ্যে লেজার ওমেন্টামের যে পার্টটা থাকে সেই পার্টে গল ব্লাডার লিম্ফ নোডগুলো ড্রেন করে এবং সেই লিম্ফ নোডগুলোই আস্তে আস্তে করে বড় হয় মেটাস্টাসিসের ফলে। এরপর হচ্ছে হেপাটোডিউডেনাল লিগামেন্ট গুলো থেকে এটা পেরি অ্যাওর্টিক লিম্ফ নোড গুলোতে যাবে। সাধারণত দুইটা গেট ভেসেল এখানে থাকে, যেমন হচ্ছে
সিলিয়াক ট্রাঙ্ক এবং হচ্ছে সুপিরিয়র মেজেন্টেরিক আর্টারি। এই দুইটা ভেসেলের চারপাশে যে লিম্ফ নোড গুলো থাকে পরবর্তীতে এই লিম্ফ নোড গুলো ইনভলভ থাকে। অনেক সময় দেখা যায় যে গল ব্লাডারের ভেনাস ড্রেনেজ হচ্ছে সরাসরি লিভার বেডের সাথে অ্যাটাচড, এবং গল ব্লাডারের যে মেলিগন্যান্সি গুলো সেগুলো যদি অ্যাডভান্সড হয় তাহলে হচ্ছে ডিরেক্টলি এটা লিভার বেডকে ইনভলভ করতে পারে, ইনভেড করতে পারে, অথবা হচ্ছে অনেক সময় মেটাস্টেসিসের ফলেও গল ব্লাডার ক্যান্সার লিভারে মেটাস্টেসিস হতে পারে। আর হচ্ছে যদি ভিসেরাল যে পেরিটোনিয়াম গল ব্লাডারের আউটার মোস্ট কভারিং সেটা যদি পেনিট্রেট করে স্টেজ 3 ডিজিজে, তখন হচ্ছে গল ব্লাডারের যে ক্যান্সার সেলগুলো আছে সেই সেলগুলো ট্রান্সপেরিটোনিয়ালি সেটা স্প্রেড করবে এবং ইন্টারপেরিটোনিয়াল সমস্ত অর্গানগুলোতে সেটা ইনভলভ করে যে প্যাথোলজি তৈরি করে সেটাকে বলা হচ্ছে কার্সিনোম্যাটোসিস। এটা দেখা যায় যে ওমেন্টাম থেকে শুরু করে সমস্ত অ্যাবডোমিনাল অর্গানগুলোতে এটা ইনভেড করে এবং এটা একটা গ্রেভ কন্ডিশন, মোস্ট অ্যাডভান্সড কন্ডিশন অফ দ্য ইন্ট্রাঅ্যাবডোমিনাল ম্যালিগন্যান্সিস। স্টেজিং এর জন্য আমাদের ওয়াল যেটা আছে গল ব্লাডার ওয়াল সেটার হিস্টোলজিক্যাল একটু অ্যানাটমিটা জানা দরকার। আমরা দেখতে পাই যে একেবারে ভিতরের লেয়ারটা হচ্ছে মিউকোজা এপিথেলিয়াম, এরপরে হচ্ছে লেমিনা প্রক্রিয়া, তারপর হচ্ছে একটা মাসেল লেয়ার থাকে, মাসেল লেয়ারের বাইরে একটা ফাইব্রাস লেয়ার থাকে এবং এর চারপাশে যে লেয়ারটা থাকে সেটা হচ্ছে সেরোসাল লেয়ার, যেটা হচ্ছে পেরিটোনিয়াম দিয়ে থাকে। এই যে স্টেজিংটা এটা কিন্তু অন্যান্য জিআইটি ম্যালিগন্যান্সির মতো না, একটু ডিফারেন্ট। অন্যান্য জিআইটি ম্যালিগন্যান্সিতে আমরা যেমন জানি হচ্ছে T1টা হচ্ছে আপ টু দা মাসকুলারিস মিউকোজা পর্যন্ত ইনভলভ করে, T2টা হচ্ছে মাসকুলারিস প্রোপ্রিয়া পর্যন্ত ইনভলভ করে, T3টা হচ্ছে সাবসেরোসা পর্যন্ত ইনভলভ করে এবং T4টা হচ্ছে সেরোসাকে ক্রস করে গিয়ে সে সারাউন্ডিং স্ট্রাকচারকে ইনভলভ করে। কিন্তু গলব্লাডার ক্যান্সারের ক্ষেত্রে যেটা দেখা যায় যে T1টাকেই এরা ভাগ করছে দুটো ভাগে। T1A যেটা সেটা হচ্ছে লেমিনা প্রক্রিয়াকে ইনভলভ করে, আর T1B যেটা সেটা হচ্ছে ডিরেক্টলি মাসেল লেয়ারকে ইনভলভ করে, যেটা আমরা অন্যান্য জিআইটি ম্যালিগন্যান্সির ক্ষেত্রে T2 স্টেজে পেয়ে থাকি। T1B যেটা মাসেল লেয়ারকে ইনভলভ করে সেটা হচ্ছে অন্যান্য জিআইটি ম্যালিগন্যান্সির ক্ষেত্রে T2 স্টেজ। আর T2 স্টেজ যেটা TNM স্টেজিং এর টিউমার স্টেজ T2 সেটা পেরিমাসকুলার কানেকটিভ টিস্যুকে ইনভলভ করবে, T3টা সেরোসাকে পারফোরেট করে যাবে, আর হচ্ছে T4 যেটা সেটা মেইন পোর্টাল ভেইন, হেপাটিক আর্টারি, অথবা দেখা যায় যে 2 or more এক্সট্রা হেপাটিক অর্গানস অর স্ট্রাকচারস, যেমন হচ্ছে ইন্টারঅ্যাবডোমিনাল অন্যান্য যে অর্গানগুলো আছে যেমন হচ্ছে স্টোমাক, ডিউডেনাম, ট্রান্সভার্স কোলন, এই জায়গাগুলোকে যখন ইনভলভ করবে তখন সেটা হবে হচ্ছে T4। এখানে যদি আমরা ছবি দেখি তাহলে আমরা ভালো করে বুঝতে পারবো। T1A যেটা সেটা আপ টু দা সেটা হচ্ছে এপিথেলিয়ামকে ক্রস করে যাবে এবং লেমিনা প্রক্রিয়া পর্যন্ত যাবে। T1B যেটা সেটা মাসকুলারিস প্রক্রিয়া পর্যন্ত ইনভলভ করবে। T2তে আমরা দেখতে পাচ্ছি মাসেলকে ক্রস করে গিয়ে সাবসেরোসা পর্যন্ত ইনভলভ করছে। T3তে দেখতে পাচ্ছি সেরোসাকে ক্রস করে গিয়ে সেটা লিভার পর্যন্ত ইনভেড করছে। আর T4 হচ্ছে অ্যাডজাসেন্ট যে ভেসেল গুলো যেমন হচ্ছে হেপাটিক আর্টারি, পোর্টাল ভেইন এবং অন্যান্য অর্গানগুলোকে ইনভলভ করছে। লিম্ফ নোড স্টেজিংটা সহজ, আমরা জানি যে NX হচ্ছে অ্যাসেস করা যাচ্ছে না, N0 হচ্ছে কোনো মেটাস্টেসিস নাই রিজিওনাল লিম্ফ নোডে, N1 যেটা সেটা হচ্ছে সারাউন্ডিং যে ছোট ছোট ভেসেল গুলো আছে সেই ভেসেল গুলোর অ্যাডজাসেন্ট যে লিম্ফ নোড থাকে সেগুলোকে ইনভলভ করবে। সেই ভেসেল গুলো হচ্ছে যেমন হচ্ছে সিস্টিক ডাক্ট অথবা সিস্টিক আর্টারির সাথে যে ভেসেল মানে লিম্ফ নোড আছে সেটা, তারপর হচ্ছে কমন বাইল ডাক্টের সাথে যে লিম্ফ নোড গুলো আছে, পলিটোকাল
ভেসেলের সাথে সেগুলো, দেন হচ্ছে হেপাটিক আর্টারির সাথে এবং হচ্ছে পোর্টাল ভেইনের সাথে। তাহলে পোর্টাল হেপাটিসের যে লিম্ফ নোড গুলো আছে মেইনলি সেগুলোই ইনভলভ হচ্ছে এখানে। আর N2 তে হচ্ছে মোর ডিস্ট্যান্ট লিম্ফ নোড মেটাস্টেসিস, যেমন হচ্ছে পেরি অ্যাওর্টিক, যেমন হচ্ছে অ্যাওর্টার চারপাশে যেগুলো আছে, দেন হচ্ছে পেরিক্যাভাল ভেনা ক্যাভার চারপাশে, দেন হচ্ছে বড় ভেসেল, যেমন আগে আমরা বলেছিলাম যে সুপিরিয়র মেজেন্ট্রিক আর্টারি এবং হচ্ছে সিলিয়াক আর্টারি। এই দুই গ্রুপের যে লিম্ফ নোড এবং হচ্ছে পেরিয়াওটিক এবং পেরিক্যাভাল, এই গ্রুপের লিম্ফ নোড যখন ইনভলভ হবে তখন আমরা সেটাকে বলবো N2 ডিজিজ। আর ডিস্ট্যান্ট মেটাস্টেসিস এর ক্ষেত্রে এটা তো সবার ক্ষেত্রেই একই রকম, ডিস্ট্যান্ট মেটাস্টেসিস থাকলে পরে হচ্ছে M1, আর যদি না থাকে তাহলে হচ্ছে M0। এখানে আমরা একটা সিটি স্ক্যান দেখতে পাচ্ছি, যে সিটি স্ক্যানে কন্ট্রাস্ট এনহ্যান্সড সিটি অবশ্যই, কারণ হচ্ছে এখানে অ্যাওর্টাটা দেখা যাচ্ছে হোয়াইটিশ অর রেডিও ওপেক অথবা হাইপার ডেন্স। তাহলে হাইপার ডেন্স যখন দেখা যাবে তখন হচ্ছে এটা আর্টারিয়াল ভেইজ আমরা ধরে নিব। এখানে অন্যান্য লিভারের যে ডেনসিটি তার তুলনায় হচ্ছে গল ব্লাডারের ডেনসিটিটা হাইপোডেন্স, এবং এটা ওয়ালে আমরা একটা গ্রোথ দেখতে পাচ্ছি হাইপোডেন্স একটা লেশন, যেটা হচ্ছে অ্যাডজাসেন্ট লিভার টিস্যুকে ইনভেড করছে, এবং ডিস্টালি আর একটা হাইপোডেন্স লেশন আমরা দেখতে পাচ্ছি যেটা হচ্ছে মেটাস্টেসিস। তাহলে এটা হচ্ছে ডিরেক্ট ইনভেশন ফ্রম দ্য গল ব্লাডার ওয়াল টু দ্য adjacent liver tissue, and it is distant metastasis to the liver. ক্লিনিক্যালি পেশেন্ট গুলো অ্যাসিম্পটোমেটিক থাকে, কারণ হচ্ছে মোস্ট অফ দ্য গল ব্লাডার ক্যান্সার ডেভেলপস ইন দ্য বডি অ্যান্ড ফান্ডাস। সাধারণত নেকের দিকে যদি টিউমার ডেভেলপ করে তাহলে হচ্ছে সিস্টিক ডাক্ট যখন অক্লুডেড হবে তখন প্রেজেন্টেশনটা আর্লিয়ার হবে, কারণ হচ্ছে পেশেন্ট পেইন নিয়ে প্রেজেন্ট করবে এবং সেই পেইনের কারণে পেশেন্ট আর্লিয়ার স্টেজে প্রেজেন্ট করবে। আর অনেক সময় একিউট কোলিসিস্টাইটিসের ফিচার থাকে, তার কারণ হচ্ছে পেশেন্টের সিস্টিক ডাক্টে অক্লুশন থাকে, সিস্টিক ডাক্টের অক্লুশনের কারণে কোলিসিস্টাইটিসের ফিচার থাকবে। আরেকটা জিনিস থাকবে সেটা হচ্ছে যেহেতু স্টোন থাকতেছে, স্টোনের কারণেও, স্টোন একটা কজ, স্টোনের কারণেও এই ফিচারটা ডেভেলপ করে হচ্ছে পেইন নিয়ে পেশেন্ট। তাহলে আমরা দেখতে পাই যে টিউমার অথবা স্টোন দুইটাই যদি অবস্ট্রাকশন করে তখন হচ্ছে আর্লিয়ার স্টেজে পেশেন্ট প্রেজেন্ট করবে পেইন নিয়ে। আরেকটা প্রেজেন্টেশন যেটা হবে সেটা হচ্ছে সিস্টেমিক প্রেজেন্টেশন, যেমন হচ্ছে ওয়েট লস, তারপর পেশেন্টের আর্লি ক্রনিক এপিগেস্টিক পেইন হতে পারে, আর্লি স্যাটাইটি হতে পারে, সেন্স অফ অ্যাবডোমিনাল ফুলনেস হতে পারে। এগুলো হয় সাধারণত অ্যাডভান্সড স্টেজে। জন্ডিস কখন ডেভেলপ করে? জন্ডিস ডেভেলপ করে যখন পেশেন্টের সিস্টিক ডাক্টকে ইনভলভ করার পরে বাইল ডাক্টকে ইনভলভ করবে এবং হচ্ছে বাইল ডাক্টে অবস্ট্রাকশন ডেভেলপ করবে, তখনই হচ্ছে জন্ডিস ডেভেলপ করবে। তাহলে জন্ডিসটা হচ্ছে পেশেন্টের লোকাল অ্যাডভান্সড ডিজিজের একটা ফিচার, যেটা বাইল ডাক্টকে ইনভলভ করার জন্য হচ্ছে। অনেক সময় দেখা যায় যে পেশেন্টের ক্রনিক পেইন যেটা ছিল ডিউ টু ক্রনিক কোলিসিস্টাইটিস, সেই পেইনটা চেঞ্জ হয়ে গিয়ে কোয়ালিটি এবং ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয়, এবং সেটার কারণে হচ্ছে পেশেন্টের প্রেজেন্টেশনটা থাকে ডিউ টু মেলিগনেন্সি অফ দ্য গল ব্লাডার। ডায়াগনোসিস আমরা করি হচ্ছে ক্লিনিক্যাল ফিচার এবং ইনভেস্টিগেশনের মাধ্যমে। ক্লিনিক্যাল ফিচারের মধ্যে হিস্ট্রিতে আমরা দেখলাম হচ্ছে পেইন, জন্ডিস, ওয়েট লস, এপিগেস্টিক লাম্প,
লাম্পটা ডেভেলপ করে হচ্ছে যখন টিউমারটা অনেক বড় হয় এবং হচ্ছে পেশেন্টের গল ব্লাডারটা পার অ্যাবডোমিনালি ফিল করা যায়, তখনই পেশেন্ট একটা লাম্প নিয়ে প্রেজেন্ট করে। আল্ট্রাসাউন্ড করে আমরা বুঝতে পারবো, আল্ট্রাসাউন্ড করে আমরা যেটা বুঝতে পারবো সেটা হচ্ছে ওয়ালের থিকেনিং থাকবে, ইরেগুলার থিকেনিং। তারপর থাকবে হচ্ছে লুমেনের মধ্যে একটা হেটেরোজেনাস মাস। তারপর হচ্ছে সাব হেপাটিক স্পেসে একটা ইরেগুলার মাস পাওয়া যাবে, যেটা হচ্ছে নিজেই গল ব্লাডার। তাহলে গল ব্লাডার নিজে একটা মাস নিয়ে প্রেজেন্ট করতে পারে, অনেক সময় লুমেনের মধ্যে হচ্ছে হেটারোজেনাস মাস ডেভেলপ করতে পারে, অনেক সময় হচ্ছে থিকেন্ড গল ব্লাডার পাওয়া যেতে পারে। সিটি স্ক্যান করলে পরে আরো বেটার ডায়াগনোসিস করা যায় এবং এটা স্টেজিং এ হেল্প করে। যদিও হচ্ছে ওয়াল ইনভলভমেন্টের ব্যাপারটা সিটি স্ক্যানটা সবসময় ডায়াগনোসিস করতে পারে না, তারপরেও এটা রিজিওনাল মেটাস্টেসিস অথবা পেরিটোনিয়াল মেটাস্টেসিসকে ডেমনস্ট্রেট করতে পারে, হেপাটিক প্যারেনকাইমাকে ইনভলভ করছে কিনা সেটা দেখাতে পারে, লিম্ফ্যাডেনোপ্যাথি অ্যাসেস করতে পারে এবং ভাস্কুলার ইনভলভমেন্ট সে অ্যাসেস করতে পারে। এখানে আমরা একটা সিটি স্ক্যান দেখতে পাচ্ছি যেখানে অ্যাডজাসেন্ট প্যারেনকাইমা এবং রিজিওনাল যে টিস্যু গুলো আছে, কানেকটিভ টিস্যু ইনভলভিং দ্য পোর্টা হেপাটিক ভেসেলস এন্ড বাইল ডাক্টস, সেগুলোকে টিউমারটা ইনভলভ করছে। সাধারণত আমরা ট্রাইফেসিক সিটি স্ক্যান করে থাকি। ট্রাইফেসিক সিটি স্ক্যানটা যেটা করি আমরা, সেটাতে হচ্ছে আর্টেরিয়াল ফেজ থাকে, তারপর হচ্ছে আর্লি ভেনাস ফেজ থাকে এবং হচ্ছে লেট ভেনাস ফেজ, যেটা হচ্ছে পোর্টাল ভেনাস ফেজ বলে আমরা জেনে থাকি। সেই তিনটা ভেনাস ফেজে থাকে, সেটা ভেসেল ইনভলভমেন্ট আছে কিনা সেটা বোঝার ক্ষেত্রে হেল্প করে। আর অনেক সময় হচ্ছে কোলাঞ্জিওগ্রাফি আমরা করতে পারি। কোলাঞ্জিওগ্রাফি করলে পরে আমরা বুঝতে পারবো যে সিপিডিতে কোনো ইনভলভমেন্ট আছে কিনা এবং থাকলে পরে সেটা কোন লেভেলে আছে। এটা ডায়াগনোসিস সাধারণত কনফার্ম করার জন্য আমরা জানি যে এফএনএসি আমাদের জন্য একটা ম্যান্ডেটরি ইনভেস্টিগেশন, কিন্তু এফএনএসি করলে যেটা হতে পারে সেটা হচ্ছে গল ব্লাডার থেকে ক্যান্সার সেলগুলো নিডল ট্র্যাকের মাধ্যমে অ্যাবডোমিনাল ওয়ালে অথবা গল ব্লাডার ওয়াল পারফোরেট করে গিয়ে সেটা হচ্ছে ট্রান্সপেরিটোনিয়াল অথবা রিজিওনাল মেটাস্টেসিস হতে পারে। সো যে টিউমারটা বাই ইনভেস্টিগেশন অথবা রেডিওলজিক্যাল ইনভেস্টিগেশন বা ইমেজিং এর মাধ্যমে আমরা জানবো যে এটা হচ্ছে রিসেক্টেবল, সেই পেশেন্টের ক্ষেত্রে এফএনএসি আমরা করব না। তাহলে কাদের ক্ষেত্রে করব? যাদের ক্ষেত্রে মনে করব যে টিউমারটা হচ্ছে মানে আনরিসেক্টেবল অথবা হচ্ছে ইনকিউরেবল, দুইটা টার্ম। যেখানে অপারেশন করা যাচ্ছে না অথবা টিউমারটা ফেলা যাচ্ছে না, সেটা হচ্ছে আনরিসেক্টেবিলিটি। আনরিসেক্টেবিলিটি হচ্ছে টিউমারটা ফেলা যাচ্ছে না। কখন ফেলা যাচ্ছে না? যখন হচ্ছে কোনো মেজর ভেসেল ইনভলভমেন্ট থাকে অথবা লোকালি মেসিভ এনলার্জমেন্ট হয়, তখন হচ্ছে ফেলা যাচ্ছে না, যেমন পোর্টাল ভেইন অথবা হচ্ছে এক্সটেন্সিভ হেপাটিক ইনভলভমেন্ট যখন থাকে। আর ইনকিউরেবল কখন? যখন হচ্ছে ডিস্ট্যান্ট মেটাস্টেসিস থাকে এবং হচ্ছে পেরিটোনিয়াল মেটাস্টেসিস থাকে, তখন হচ্ছে অনেকগুলো অর্গান ইনভলভমেন্টের কারণে সেটা অপারেশন করলেও সেটা হচ্ছে কিউরেবল হচ্ছে না, কিওর হচ্ছে না। এই জন্য হচ্ছে এই দুইটার ক্ষেত্রে আমরা এফএনএসি করে ডায়াগনোসিস করব এবং যদি প্রয়োজন হয় তাহলে হচ্ছে পেলিয়েটিভ থেরাপি দিব। ট্রিটমেন্টের ক্ষেত্রে আমরা যদি বলি তাহলে ট্রিটমেন্টের প্রথম অপশনই হচ্ছে সার্জারি। যে পেশেন্টগুলো সার্জারি পসিবল তাদের ক্ষেত্রে আমরা সার্জারি করব। আর হচ্ছে অ্যাডভান্সড স্টেজে আমরা পেলিয়েটিভ থেরাপি দিব। পেলিয়েটিভ থেরাপির মধ্যে এন্ডোস্কোপিক থেরাপি হতে পারে অথবা কেমো রেডিওথেরাপি হতে পারে। আমি খুব অল্প সময়ের জন্য আসছি, কারণ হচ্ছে আমি দেখতে পাচ্ছি যে কম্পিউটারের চার্জটা কমে গেছে। জাস্ট 30 সেকেন্ড।
সরি ফর ইন্টারাপশন। তাহলে গল ব্লাডার ক্যান্সার আমাদের কাছে তিন ভাবে প্রেজেন্ট করতে পারে। আমরা প্রি অপারেটিভলি অনেক সময় ডায়াগনোসিস করতে পারি যে এটা পলিপ, যেহেতু পলিপ থেকে ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে, অতএব গল ব্লাডার পলিপ যাদের সাইজ হচ্ছে 10 মিলিমিটারের বেশি বা 1 সেন্টিমিটারের বেশি, তাদের ক্ষেত্রে আমাদের কোলিসিস্টেক্টমি করতে হবে। এবং অবশ্যই আমরা জানি যে এটা হচ্ছে ওপেন অ্যাপ্রোচে যেতে হবে, কারণ ল্যাপারোস্কোপিক অ্যাপ্রোচে যদি যাই তাহলে পারফোরেশনের সম্ভাবনা থাকবে এবং সেই পেশেন্টের ক্ষেত্রে কিউরেবল ডিজিজটা ইনকিউরেবল হবে। অনেক সময় গল ব্লাডার ক্যান্সার ডায়াগনোসিস হয় হিস্টোপ্যাথোলজি রিপোর্ট অফ দ্য রিসেক্টেড স্পেসিমেনের মাধ্যমে। সেই রিপোর্টে আমরা যদি দেখি যে ক্যান্সার সেল পজিটিভ অথবা হচ্ছে ইনভেসিভ ক্যান্সার আছে, তখন আমাদের ট্রিটমেন্ট প্ল্যানটা কি হয়। পেশেন্টের অ্যাসিমটোমেটিক অথবা সিমটোমেটিক পেশেন্টের আমরা অপারেশন করে ফেলছি, আমরা জানতাম না আগে যে ক্যান্সার ছিল, এবং প্যাথোলজিক্যাল স্পেসিমেন এক্সামিন করে দেখলাম যে সেটা হচ্ছে মেলিগন্যান্সি অফ দ্য গল ব্লাডার, তখন আমাদের ট্রিটমেন্ট অপশনগুলো কিরকম সেটা আমরা এখন আলাপ করি। যদি আমরা স্পেসিমেনে দেখি যে লেশনটা হচ্ছে T1A, দ্যাট মিনস হচ্ছে সাবমিউকোজাল লেভেল পর্যন্ত ইনভলভ করছে, তখন যে অপারেশন হয়েছে কোলিসিস্টেক্টমি সেটাই এনাফ। কারণ এটা হচ্ছে একটা রেডিক্যাল অপারেশন হয়েছে এবং সেই অপারেশনে দেখা যায় যে সাধারণত এই ধরনের স্টেজে লেস দেন 3% ক্ষেত্রে নোডাল ইনভলভমেন্ট থাকে। তাহলে আমরা টিউমার R0 রিসেকশন করতে পেরেছি। R0 রিসেকশন মিনস হচ্ছে সারাউন্ডিং যে সারফেস সেটা হচ্ছে টিউমার ফ্রি, কারণ এটা ইনভলভমেন্ট ছিল শুধুমাত্র হচ্ছে সাবমিউকোজাল প্লেন পর্যন্ত, আর আমরা এক্সারসাইজ করেছি হচ্ছে সেরোসাল লেভেল পর্যন্ত। আর খুব অল্প পার্সেন্ট, যেমন হচ্ছে 3% ক্ষেত্রে নোডাল ইনভলভমেন্ট থাকে। সো যে অপারেশন হয়েছে কোলিসিস্টেক্টমি, দ্যাট ইজ এনাফ ফর T1A লেশন। T1B তেও সেই একই রকম, কারণ হচ্ছে দেখা যায় যে রিসেকশন মার্জিন ম্যাক্সিমাম ক্ষেত্রেই হচ্ছে নেগেটিভ থাকে। T1B তে যদি দেখা যায় পেরিনিউরাল লিম্ফেটিক অথবা ভাস্কুলার ইনভেশন থাকে, তখন হচ্ছে নোডাল মেটাস্টেসিসের পরিমাণটা বেড়ে যায় এবং লিম্ফ নোড ইনভলভমেন্টের সম্ভাবনাটা বাড়ে। তখন যেটা করতে হয় সেটা হচ্ছে এক্সটেন্ডেড কোলিসিস্টেক্টমি। এক্সটেন্ডেড কোলিসিস্টেক্টমি মিনস কোলিসিস্টেক্টমি করে ফেলা হলো, সেটার পরবর্তীতে রিজিওনাল যে লিম্ফ নোড গুলো ছিল সেই লিম্ফ নোড গুলোকে এক্সারসাইজ করা। অনেক সময় এই ধরনের গল ব্লাডার যেটা আমরা ল্যাপারোস্কোপিক্যালি অপারেশন করি এবং সেই গল ব্লাডার স্পেসিমেন এক্সট্রাক্ট করার সময় আমরা যদি গল ব্লাডারটাকে কোনো ব্যাগের মধ্যে, এন্ডো ব্যাগের মধ্যে না নিয়ে আসি, তখন গল ব্লাডারের ওয়াল যেটা ছিল সেটা সরাসরি হচ্ছে অ্যাবডোমিনাল ওয়ালের কন্ট্যাক্টে আসে এবং এই অ্যাবডোমিনাল পোর্ট সাইড যেটা দিয়ে অপারেশন গুলো করা হচ্ছে সেই জায়গাতে মেটাস্টেসিসের সম্ভাবনা থাকে এবং সেই পোর্ট গুলো এক্সারসাইজ করতে হয়। সেই পোর্ট গুলো এক্সারসাইজ না করলে পরে সেখানে রিকারেন্সের সম্ভাবনা থাকে। এক্সটেন্ডেড কোলিসিস্টেক্টমির ক্ষেত্রে আরো যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে যে টিউমারের রিসেকশন মার্জিন R0, দ্যাট মিনস অল দ্য রিসেকশন মার্জিনস আর ফ্রি ফ্রম টিউমার, সেই পেশেন্টের ক্ষেত্রে শুধুমাত্র লিম্ফ নোড এক্সারসাইজ করতে হবে। লিম্ফ নোড যেগুলো সাধারণত এক্সারসাইজ করা হয় সেগুলো হচ্ছে পেরিকোলিডোকাল, দ্যাট মিনস হচ্ছে কোলিডোকাল ভেসেলস গুলোর চারপাশে যেগুলো সেগুলো, দেন হচ্ছে পেরিপোর্টাল, দেন হচ্ছে হেপাটোডিউডেনাল। হেপাটোডিউডেনাল মিনস হচ্ছে লিভার এবং ডিউডেনামের মধ্যে যে লিগামেন্টটা থাকে সেই লিগামেন্টের সাথে যে লিম্ফ নোডগুলো থাকে, সাধারণত রাইট সিলিয়াকের রাইট সাইডে যে লিম্ফ নোডগুলো থাকে সেগুলো, এবং হচ্ছে পোস্টেরিয়র প্যানক্রিয়াটিকোডিউডেনাল, প্যানক্রিয়াস এবং ডিউডেনামের সাথে যে লিম্ফ নোড সেই লিম্ফ নোডের পোস্টেরিয়র গ্রুপটাকে এক্সারসাইজ করতে হবে।
অনেক সময় দেখা যায় এক্সটেন্ডেড পলিসিস্টেকটমিতে যদি সিস্টিক ডাক্টের যে মার্জিন ছিল সেই সিস্টিক ডাক্টের মার্জিন ইনভলভ থাকে, ওখানে R0 রিসেকশন না হয়, তাহলে বাইল ডাক্টকে এক্সারসাইজ করতে হয়। বাইল ডাক্টকে যখন এক্সারসাইজ করা হয় তখন হচ্ছে প্রক্সিমালি সেটা রিকনস্ট্রাকশনের প্রয়োজন হয় এবং সেটা রোএনওয়াই হেপাটিকো রিকনস্ট্রাকশন করতে হয়, হেপাটিকো জেজোনোস্টোমি রিকনস্ট্রাকশন করতে হয়। দ্যাট মিনস যেটা নামের একটা লুপ এনে বাইল ডাক্টের সাথে অ্যানাস্টোমোসিস করতে হয়। আবার অনেক সময় আমরা দেখতে পাই যে গল ব্লাডার ফোসা যেটা ছিল সেটা অনেক সময় R0 রিসেকশন মার্জিন হচ্ছে না, মানে হচ্ছে গল ব্লাডার ফোসায় গল ব্লাডারের ওয়ালটা হচ্ছে ইনভলভড। তখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে গল ব্লাডার ফোসার সারাউন্ডিং এ 2 সেন্টিমিটার ফ্রি মার্জিন নিয়ে লিভার রিসেকশন করতে হবে। এক্সটেন্ডেড পলিসিস্টেকটমির একটা পার্ট। T2 লেশন, T2 লেশন বলতে আমরা যেটা বুঝতে পারি সেটা হচ্ছে সেরোসা, সাবসেরোসা পর্যন্ত ইনভলভ করবে। এটার ক্ষেত্রেও সেই একই রকম অ্যাপ্রোচ, এক্সটেন্ডেড পলিসিস্টেকটমি, যেটা রেডিক্যাল অ্যাপ্রোচে করা হয়, যেটাকে আমরা বলতেছি যে রেডিক্যাল পলিসিস্টেকটমি। যেহেতু আমরা জানি যে গল ব্লাডার ক্যান্সার এটা রেডিও এবং কেমো সেন্সিটিভ না, খুব মিনিমাম রেসপন্স দেখায় রেডিও এবং কেমোথেরাপিতে, সেহেতু কোনো পরিমাণ টিউমার রেখে আসা যাবে না ইন্টারঅ্যাবডোমিনালি। যখন সার্জারি করা হবে তখন রেডিক্যাল অ্যাপ্রোচেই করা হবে এবং অল দ্য রিসেক্টেবল অথবা হচ্ছে ইনভলভ টিস্যুকে এক্সারসাইজ করতে হবে যতটুকু সম্ভব। যখন পেশেন্ট প্রেজেন্ট করবে এবং আমরা ডায়াগনোসিস করব যে এই পেশেন্টের গল ব্লাডার ক্যান্সার হতে পারে, পেশেন্ট আসলো এবং আমরা দেখে মনে করলাম, দেখে বলতে হচ্ছে ক্লিনিক্যাল ফিচার্স এবং হচ্ছে ইমেজিং দেখে মনে করা হলো যে গল ব্লাডার ক্যান্সার, তখন আমরা এফএনএসি করব না, সেটা আমরা আগেই বলেছি। আমরা হচ্ছে যে টিউমারটা, যে গল ব্লাডারটা রিসেক্টেবল, সেই রিসেক্টেবল টিউমারটাকে আমরা সার্জিক্যাল অ্যাপ্রোচে যাব। সার্জিক্যাল অ্যাপ্রোচ হবে হচ্ছে রেডিক্যাল রিসেকশন, এবং রেডিক্যাল রিসেকশনের মধ্যে কোন কোন টিস্যু ফেলতে হয় সেটা আমরা আগে আলাপ করেছি। এবং যখন টিউমারটা হচ্ছে ইরিসেক্টেবল হবে, অথবা আমরা বুঝতে পারবো যে এই টিউমারটা রিসেক্টেবল না, তখন প্রিঅপারেটিভলি যদি আমরা বুঝতে পারি, তখন হচ্ছে সাধারণত দেখা যায় যে মেটাস্টেটিক ডিজিজ থাকলে পরে আমরা ধারণা করে নেই যে এটা হচ্ছে ইরিসেক্টেবল অথবা নন রিসেক্টেবল। আমরা বলেছি যে কোন কোন জায়গায় মেটাস্টেসিস থাকলে পরে আমরা নন রিসেক্টেবল বলি। সেই সমস্ত জায়গায় হচ্ছে আমাদের প্যালিয়েটিভ অ্যাপ্রোচে যেতে হবে, এবং প্যালিয়েটিভ অ্যাপ্রোচে যাওয়ার জন্য আমাদের হিস্টোপ্যাথোলজিক্যাল ডায়াগনোসিস করতে হয়। সেটার জন্য হচ্ছে আমাদের সাধারণত এফএনএসি করলে পরে সাইটোলজিক্যাল ডায়াগনোসিসের মাধ্যমে আমরা ডায়াগনোসিস করতে পারি। এরপরে আইদার যে সিমটম গুলো আছে সেই সিমটম গুলো প্যালিয়েশন, অথবা যদি সম্ভব হয় তাহলে হচ্ছে সার্জিক্যাল প্যালিয়েশন। তবে সার্জিক্যাল প্যালিয়েশন এবং নন ইনভেসিভ অথবা মিনিমাল ইনভেসিভ প্যালিয়েশন দুইটার আউটকাম সেম, কিন্তু মর্টালিটি বেশি হচ্ছে সার্জিক্যাল প্যালিয়েশন। তাহলে প্যালিয়েটিভ থেরাপি নন ইনভেসিভ অথবা মিনিমাল ইনভেসিভ যত হবে ততই বেটার হবে। তাহলে রিসেক্টেবল হলে পরে আমাদেরকে রেডিক্যাল রিসেকশনে যেতে হবে, এবং ইরিসেক্টেবল হলে পরে অথবা ইনকিউরেবল হলে পরে তখন হচ্ছে প্যালিয়েটিভ থেরাপিতে যেতে হবে। অনেক সময় যখন টিউমারটা অনেক বড় হয় T3 T4 লেশনে, তখন এটা হচ্ছে সেগমেন্ট 4B, সেগমেন্ট 5, সেগমেন্ট 8 কে ইনভলভ করে, এবং হচ্ছে এই রিজিয়নটুকু ফেলতে হয় টিউমারের সাথে। আর R0 রিসেকশন মার্জিন যদি আমরা অনেক সময় পেতে চাই, তখন হচ্ছে রাইট ট্রাইসেগমেন্ট একটমি করতে হয়। ট্রাইসেগমেন্টেক্টমি এটা হচ্ছে একটা টার্ম যেটাকে আমরা বলি যে লিভারকে 4টা সেগমেন্টে ভাগ করা হয়। যেমন হচ্ছে রাইট লোবকে যখন আমরা ভাগ করি, রাইট লোবটা হচ্ছে অ্যান্টেরিয়র এবং পোস্টেরিয়র সেগমেন্ট,
আর লেফট লোবটা হচ্ছে মিডিয়াল এবং ল্যাটারাল সেগমেন্ট। তাহলে চারটে সেগমেন্টের মধ্যে যখন তিনটা সেগমেন্টই ফেলে দেওয়া হয় তখন সেটাকে বলা হচ্ছে ট্রাই সেগমেন্টেক্টমি। তার মানে হচ্ছে ম্যাক্সিমাম পোর্শনই ফেলে দেওয়া হয় এবং এটা একটা ডিভাস্টেটিং এবং খুবই মরবিড সার্জারি। আর ডিরেক্ট এক্সটেনশন যদি হয় অ্যাডজাসেন্ট কোলনে অথবা হচ্ছে জিআইটির অন্য পার্টে, তখন কিন্তু এটা আবার নন রিসেক্টেবল না, ইরিসেক্টেবল না, এটা সার্জারি করা যাবে এবং ওই পার্টটুকু এক্সারসাইজ করে ওটার জন্য অ্যাপ্রোপ্রিয়েট মেজার নিতে হবে, আইদার অ্যানাস্টোমোসিস অথবা ডাইভারশন যেটা করে সেটা করতে হবে। ওটার ক্ষেত্রে অপারেশন পসিবল এবং সেটা অপারেশন করা যায়, কিন্তু ডিবাল্কিং এর কোনো রোল নেই। যদি আমি মনে করি যে আমি শুধুমাত্র টিউমারের একটা পার্ট ফেলে দিব, সেক্ষেত্রে পেশেন্টের লাইফ এক্সপেক্টেন্সি খুব একটা বাড়বে না, বরং মরবিডিটিটাই বাড়বে। তাহলে অ্যাডভান্সড স্টেজে প্রেজেন্ট করলে পরে আমরা অবশ্যই জানি যে এটা প্যালিয়েটিভ থেরাপি আমাদেরকে দিতে হবে। যেমন জন্ডিস কমানোর জন্য আমরা স্টেন্টিং করতে পারি। যদি অবস্ট্রাকশন থাকে, ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন মানে হচ্ছে গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন, সেক্ষেত্রেও আমরা ওখানে এক্সপান্ডেবল স্টেন্ট ব্যবহার করতে পারি। তারপর হচ্ছে পেইন একটা কমন সিমটম থাকে, পেইনের কারণে আমরা নার্কোটিক অ্যানালজেসিক্স যেগুলো সেগুলো ব্যবহার করতে পারি, এবং অ্যানালজেসিক্স যদি না কমে তাহলে হচ্ছে পারকিউটেনিয়াস নিউরোলাইসিস, দ্যাট মিনস সিলিয়াক গ্যাংলিয়ন যেটা আছে, যেটা পেইন এর জন্য রেসপন্সিবল, সেই গ্যাংলিয়নটাকে যদি ডিস্ট্রয় করা যায় কেমিক্যালের মাধ্যমে 70% ফেনলের মাধ্যমে, তখন ওই পেইনটা আর প্রডিউস হয় না। তাহলে এটাকে বলা হচ্ছে পারকিউটেনিয়াস নিউরোলাইসিস। আর আমরা বললাম যে এন্ডোস্কোপিক ডিউডেনাল স্টেন্টিং করতে পারি যদি গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন থাকে। তাহলে জন্ডিস রিলিফ হলো, পেইন রিলিফ হলো এবং হচ্ছে গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন রিলিফ হলো। তাহলে এটাই হচ্ছে আমাদের প্যালিয়েশন। কেমো রেডিওথেরাপির কথা বললাম যে খুব বেশি সার্ভাইভাল বেনিফিট নেই, এবং এই পেশেন্টগুলো সার্ভাইবিলিটি ওভারঅল হচ্ছে লেস দেন 15%, কারণ ম্যাক্সিমামই হচ্ছে অ্যাডভান্সড স্টেজে প্রেজেন্ট করে। তবে এটা ডিপেন্ড করে হচ্ছে কোন স্টেজে প্রেজেন্ট করতেছে, স্টেজ অফ দ্য ডিজিজ, তারপর হচ্ছে সার্জারি করা যাচ্ছে নাকি যাচ্ছে না, ইজ ইট পসিবল, তারপর হচ্ছে টিএনএম স্টেজিং, এটা যত অ্যাডভান্সড হয় আউটকাম তত খারাপ হয়। হিস্টোলজিক্যালি যত অ্যাডভান্সড, যত ডিফারেন্সিয়েটেড থাকে টিউমার তত বেশি খারাপ হয়, এন্ড বায়োডাক্ট ইনভলভমেন্ট হলে পরে অবশ্যই খারাপ হয়। তো তাহলে দেখা যায় যে টি ওয়ান স্টেজের ক্ষেত্রে প্রগনোসিসটা ভালো, তাহলে অপারেশন করাটা বেটার। টি2 লেশনের ক্ষেত্রে 5 ইয়ার সার্ভাইভাল দেখা যায় যে 20 to 60% যদি রেডিক্যাল রিসেকশন করা যায় এবং লিম্ফ নোড এক্সারসাইজ করা পসিবল হয়। টি3 টি4 খুব বেশি ভালো আউটকাম নেই, এবং মেটাস্টেটিক ডিজিজের ক্ষেত্রে দেখা যায় যে হচ্ছে অ্যারাউন্ড 13 মান্থস, মানে হচ্ছে 1 বছর বা তার একটু বেশি সময়ের জন্য পেশেন্ট সার্ভাইভ করবে। তাহলে এটা খুব এগ্রেসিভ একটা ডিজিজ। তাহলে গল ব্লাডার ক্যান্সার এর পরে যেটা আসবে সেটা হচ্ছে বাইল ডাক্ট ক্যান্সার। গল ব্লাডার ক্যান্সার ছিল হচ্ছে অ্যাডেনোকার্সিনোমা, আর বাইল ডাক্ট ক্যান্সার হচ্ছে কোলানজিওকার্সিনোমা। এটার প্রগনোসিসও খুব খারাপ, ওর্স প্রগনোসিস, এবং ম্যাক্সিমাম বাইল ডাক্ট ক্যান্সারই ডেভেলপ করে হচ্ছে প্রক্সিমাল হাফে, এবং সেখানে যদি কনফ্লুয়েন্সকে ইনভলভ করে তখন সেটাকে আমরা বলতেছি হচ্ছে ক্লার্ড স্কিন টিউমার। ক্লার্ড স্কিন টিউমার, ইট ইনভলভস দ্য বাইফার্কেশন অফ দ্য রাইট অ্যান্ড লেফট হেপাটিক ট্র্যাক্ট। রিস্ক ফ্যাক্টর গুলো আগের মতোই, সেটা হচ্ছে ক্রনিক ইনফ্লামেশন, সেটা থেকে ডিসপ্লাসিয়া এবং সেলুলার প্রলিফারেশন। প্রিডিসপোজিং ফ্যাক্টর আগের মতোই কোলিটোকাল সিস্ট, প্রাইমারি স্ক্লেরোজিং কোলাইটিস, রিকারেন্ট পায়োজেটিক কোলাঞ্জাইটিস। এক্ষেত্রে আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে লিভার ফ্লুক্স যেগুলো আছে, যেমন ক্লোনোরকিস সাইনোসিস এবং ওপিসথর্কিস ভিবেরেনি, এই দুইটা যে ইনফ্লামেশন করে সেটার ক্ষেত্রেও বাইল ডাক্ট ক্যান্সার ডেভেলপ করতে পারে।
কোলিটোকাল সিস্টে যেভাবে ইনফ্লামেশন হয় সেটা আমরা জানি যে প্যানক্রিয়াটিকো বিলিয়ারি জাংশন যেটা থাকে সেটা থাকে অ্যানোমালাস, এবং প্যানক্রিয়াটিক জুসটা যেটা কমন চ্যানেল দিয়ে ডিউডিনামে চলে যাওয়ার কথা সেটা অনেক সময় রিফ্লাক্স হয় হচ্ছে বাইল ডাক্টের মধ্যে। বাইল ডাক্টের মধ্যে প্যানক্রিয়াটিক জুস আসলে পরে সেটা ইনফ্লামেশন করে, ওখান থেকে কোলিটোকাল সিস্টও ডেভেলপ করে এবং হচ্ছে ক্রনিক ইনফ্লামেশনের কারণে মেলিগন্যান্সিও ডেভেলপ করে। আদার কিছু রিস্ক ফ্যাক্টর আছে যেগুলোর মধ্যে হচ্ছে ওসিপি যদি ব্যবহার করা হয় রিস্ক বাড়ে। অনেক সময় হচ্ছে কেমিক্যালস লাইক অ্যাসবেস্টস, এবং যারা স্মোকার তাদের ক্ষেত্রে হচ্ছে কোলাঞ্জিওকার্সিনোমার চান্সটা বেশি। 3 ধরনের মেলিগন্যান্সি হয় বাইল ডাক্টের মধ্যে হিস্টোলজিক্যালি, সেটা হচ্ছে স্ক্লেরোজিং, তারপর হচ্ছে নোডিউলার এবং পেপিলারি। এখানে আমরা দেখতে পাচ্ছি স্ক্লেরোজিংটা হচ্ছে সার্কামফারেন্সিয়ালি কনসেন্ট্রিক ফাইব্রাস টিস্যু ফর্মেশন হবে এবং হোল অফ দ্য সার্কামফারেন্সে লুমেনটা ন্যারোড হয়ে যাবে। পেপিলারি নোডিউলার এটা ওয়াল থেকে ভিতরের দিকে ডেভেলপ করবে এবং এটা ফার্ম টু সফট একটা মাসের মতো থাকবে, যেটা হচ্ছে পার্ট অফ দ্য বাইল ডাক্টকে অবস্ট্রাক্ট করবে। আমরা বললাম যে স্ক্লেরোজিং কোলাঞ্জিওকার্সিনোমাতে সার্কামফারেন্সিয়াল ডাক্ট অক্লুশন হয় এবং পেরিডাক্টাল ফাইব্রোসিস থাকে। নোডিউলার এবং পেপিলারি সাবটাইপ গুলোর মধ্যে হচ্ছে নোডিউলারটা থাকবে হচ্ছে ফার্ম মাস, আর হচ্ছে পেপিলারিটা হবে সফট মাস। তবে পেপিলারি সফট মাস থাকে এবং লেস পেরিডাক্টাল ফাইব্রোসিস থাকে বলে এর প্রগনোসিসটা বেটার। স্টেজিং এর ক্ষেত্রে দুই জায়গায় দুই রকম, যেমন হচ্ছে প্রক্সিমাল বাইল ডাক্ট একরকম, ইন্ট্রাহেপাটিক biliary ট্রিতে একরকম, আর ডিস্টাল বাইল ডাক্টে একরকম। আমরা জানি যে যখন টিউমার অ্যাসেস করা যায় না তখন হচ্ছে এক্স, যখন নো এভিডেন্স অফ টিউমার থাকে তখন হচ্ছে T0, ইন সিটু যখন থাকে তখন হচ্ছে TIS। এটাও আগের মতোই T1 T2 T2B যেটা সেটা। T3 এর ক্ষেত্রে হচ্ছে একটু ডিফারেন্ট, যেমন হচ্ছে T3 টিউমার হবে হচ্ছে বাইল ডাক্টকে ক্রস করে গিয়ে সে সারাউন্ডিং ভেইনকে এবং আর্টারিকে ইনভলভ করবে, যেমন হচ্ছে পোর্টাল ভেইন অথবা হেপাটিক আর্টারি। এই T3টা হচ্ছে প্রাইমারি টিউমারের ক্ষেত্রে, এবং এটা প্রক্সিমাল বাইল ডাক্টের ক্ষেত্রে, প্রক্সিমাল বাইল ডাক্টের T3। প্রক্সিমাল বাইল ডাক্টের T4 হবে হচ্ছে এটা ইনভলভ করবে পোর্টাল ভেইন অর ইটস ব্রাঞ্চেস অথবা কমন হেপাটিক আর্টারি অথবা সেকেন্ড অর্ডার বিলিয়ারি রেডিক্যালস, মানে হচ্ছে ইন্টারহেপাটিক যে বিলিয়ারি রেডিক্যাল গুলো আছে সেই রেডিক্যাল গুলো অনেক সময় হচ্ছে কন্ট্রালেটারাল পোর্টাল ভেইন অথবা হচ্ছে হেপাটিক আর্টারি, এগুলোকে যখন ইনভলভ করবে তখন হচ্ছে T4 টিউমার। স্টেজিংটা আমাদের অত ডিটেইলস সবসময় জানতে হবে না। নোডাল ইনভলভমেন্ট গুলো আমরা জানি যে এটা হচ্ছে N1 এ যেটা হয় সেটা হচ্ছে সিস্টিক ডাক্ট, সিবিডি, হেপাটিক আর্টারি অথবা পোর্টাল ভেইনের চারপাশে, এটা ওই গল ব্লাডার মেলিগন্যান্সির মতোই। আর N2 তে হচ্ছে পেরিয়াওটিক পেরিক্যাভাল, SMA অথবা হচ্ছে সিলিয়াক আর্টারি এর সারাউন্ডিং লিম্ফ নোড গুলোই ইনভলভ হবে। ডিস্টাল বাইল ডাক্টের ক্ষেত্রে একটু ডিফারেন্ট। ডিস্টাল বাইল ডাক্ট আমরা জানি এটা ক্লোজ প্রক্সিমিটি টু ডিউটেনাম এবং প্যানক্রিয়াসের কাছে থাকে, তাহলে এটাতে T3 যেটা হবে এটাতে অনেক সময় হচ্ছে গল ব্লাডারকে ইনভলভ করবে, প্যানক্রিয়াসকে ইনভলভ করবে এবং হচ্ছে ডিউটেনামকে ইনভলভ করবে। অনেক সময় হচ্ছে সিলিয়াক এক্সিস এবং সুপিরিয়র মেজেন্ট্রিক আর্টারকেও ইনভলভ করে। T4 এ ও T3 ইনভলভ করবে না হচ্ছে সিলিয়াক এক্সিস এবং SMA কে, T4 এ ইনভলভ করবে হচ্ছে সিলিয়াক এক্সিস এবং SMA। তাহলে T3 তে হচ্ছে অ্যাডজাসেন্ট যে অর্গান গুলো থাকে যেমন প্যানক্রিয়াস, ডিউটেনাম, গল ব্লাডার এটাকে ইনভলভ করতে পারে, আর T4 হচ্ছে ভেসেল ইনভলভ করবে যেমন SMA অথবা সুপিরিয়র মেজেন্ট্রিক আর্টারি অথবা সিলিয়াক এক্সিস। নোডাল এবং ডিস্ট্যান্ট মেটাস্টেসিস এটা আমরা জানি। এখন আমরা যদি দেখি যে বাইল ডাক্ট ক্যান্সারটা কিভাবে প্রেজেন্ট করে, এটা প্রেজেন্টেশন হচ্ছে সাইটের উপর ডিপেন্ড করে কোন সাইটে হচ্ছে। যদি আমরা দেখি যে ইন্ট্রাহেপাটিক biliary tree একটা পাশে হচ্ছে তাহলে হচ্ছে পেশেন্টের অবস্ট্রাকটিভ সিমটম ওরকম থাকবে না, কিন্তু যদি কমন হেপাটিক ডাক্টে হয় এবং সেটা যদি
বেশ ন্যারোইং করে লুমেনকে, তাহলে হচ্ছে অবস্ট্রাকটিভ জন্ডিসের ফিচার নিয়ে ডেভেলপ করবে। আর যদি ডিস্টাল সিপিটিতে হয় তাহলে প্রক্সিমাল গল ব্লাডারকেও সে ডিস্টেন্ট করবে, গল ব্লাডার পালপেবল হবে এবং হচ্ছে অবস্ট্রাকটিভ জন্ডিসের ফিচারও পাওয়া যাবে। তাহলে পেইনলেস জন্ডিস এটা হচ্ছে একটা কমন সিমটম। তারপর কনস্ট্যান্ট পেইন যখন হবে তখন হচ্ছে এটা ইন্ডিকেট করবে এটা হচ্ছে অ্যাডভান্সড ডিজিজ, যেটা সারাউন্ডিং এরিয়াকে ইনভলভ করবে, অনেক সময় হচ্ছে পোস্টিরিয়রলি রিট্রোপেরিটোনিয়াল স্ট্রাকচারকে কম্প্রেস করে পেইন তৈরি করবে। তো যাদের ক্ষেত্রে ডিস্টাল সিবিডিতে ইনভলভমেন্টটা বেশি, তাদের ক্ষেত্রে দেখা যায় যে প্রেজেন্টেশনটা আর্লিয়ার, কারণ জন্ডিস থাকলে পরে পেশেন্ট আর্লি প্রেজেন্ট করে। কিন্তু প্রক্সিমালি যখন টিউমার হয়, যেমন হচ্ছে আইদার রাইট অর লেফট হেপাটিক ডাক্টে, তখন জন্ডিস থাকে না বলে পেশেন্টের প্রেজেন্টেশনটা ডিলেইড হয়। অনেক সময় দেখা যায় যে লিভার অ্যাট্রোফি হয়ে যায়, যখন একটা হেপাটিক ডাক্ট ইনভলভ হয় তখন ওই পাশের বাইলটা ড্রেন করতে পারে না, অপর পাশে লিভারের উপর প্রেশারটা বাড়ে বাইল এক্সক্রিশনের জন্য। তাহলে যে পাশে অবস্ট্রাকশন হচ্ছে সেই পাশে লিভারটা অ্যাট্রোফাইড হচ্ছে এবং অপর পাশে হচ্ছে হাইপারট্রফি হচ্ছে। ডায়াগনোসিস আমরা করতে পারি হচ্ছে কিছু বায়োকেমিক্যাল টেস্ট করব, যেমন অবস্ট্রাকটিভ জন্ডিসের ক্ষেত্রে আমরা জানি যে বিলিরুবিন লেভেল বাড়বে এবং অ্যালকালাইন ফসফেটেজ বাড়বে, কিন্তু এটাতে অনেক সময় লিভার ফাংশন টেস্টের মধ্যে প্রথ্রম্বিন টাইম এবং অ্যালবুমিন এটা আনএফেক্টেড থাকে এবং অন্যান্য লিভার এনজাইম গুলো আনএফেক্টেড থাকে, কিন্তু অ্যালকালাইন ফসফেট এবং বিলিরুবিন এটা বেশিরভাগ ক্ষেত্রেই বাড়ে। টিউমার মার্কারের খুব বেশি রোল নাই, যেমন হচ্ছে কার্সিনো এমব্রায়োনিক অ্যান্টিজেন অথবা কার্সিনোমা অ্যান্টিজেন 99, কিন্তু এটা আনরিলায়েবল। এটা শুধুমাত্র হচ্ছে যদি এই বাইল ডাক্ট অথবা বাইল ডাক্ট ক্যান্সারের ক্ষেত্রে প্রি অপারেটিভলি আমরা দেখি যে বাড়ছে, তাহলে পোস্ট অপারেটিভলি সেটা যদি কমে যায় তাহলে আমরা মনে করবো যে টিউমারটা কমপ্লিটলি রিসেক্টেড হয়ে গেছে। যদি পোস্ট অপারেটিভলি কমে যাওয়ার পরে সেটা আবার বাড়ে তাহলে মনে করতে হবে যে সে পেশেন্টের টিউমারটা রিকার করতেছে। এটাই হচ্ছে পোস্ট অপারেটিভ সার্ভাইলেন্স অফ রিকারেন্স। প্রি অপারেটিভলি বাড়তি থাকবে, অপারেশনের পরে কমে যাবে, এবং যদি আবার বাড়ে তখন ধরে নিতে হবে যে এটা রিকার করছে। এটাই হচ্ছে সার্ভাইলেন্স অফ রিকারেন্স। তাহলে দুইটা টিউমার মার্কার সিইএ এবং CA-99 এটা ডায়াগনোসিসে হেল্প করে না, কিন্তু সার্ভাইলেন্স অফ রিকারেন্সে হেল্প করে। আল্ট্রাসাউন্ড করলে আমরা ধারণা পেতে পারি, একটা মাস আমরা পেতে পারি, প্রক্সিমাল বাইল ডাক্ট অবস্ট্রাকশন পেতে পারি। মাসটা হয় ইউজুয়ালি হচ্ছে গল ব্লাডার ডিস্টেন্ডেড হয়ে, যদি ডিস্টাল বাইল ডাক্টে অবস্ট্রাকশন হয় তখন ডিস্টেন্ডেড গল ব্লাডার পাওয়া যায় এবং প্রক্সিমাল বাইল ডাক্ট অবস্ট্রাকশন পাওয়া যায়। কিন্তু এটা লোকাল যে ইনভেশন, সেই ইনভেশনটাকে ডায়াগনোসিস করতে পারে না, অনেক সময় নোডাল মেটাস্টেসিস গুলোকেও খুব বেশি ডিটেক্ট করতে পারে না। এটার জন্য বেটার হচ্ছে ট্রাইফেসিক সিটি স্ক্যান, যে ডায়াগনোসিস করতে পারে হচ্ছে সাইট অফ দ্য টিউমার, তারপর হচ্ছে লোকাল ভেসেল ইনভলভমেন্ট, নোডাল স্ট্যাটাস, তারপর হচ্ছে লিভারে কোনো মেটাস্টেসিস আছে কিনা অথবা ডিস্টালি কোনো মেটাস্টেসিস আছে কিনা, এটা টিউমারটাকেও অ্যাপ্রোপ্রিয়েটলি লোকেট করতে পারে। তাহলে এটার উপর ডিপেন্ড করে আমরা জানতে পারি যে টিউমারটা রিসেক্টেবল নাকি ইরিসেক্টেবল। রিসেক্টেবিলিটি আমরা অ্যাসেস করে তারপর হচ্ছে প্রিঅপারেটিভ প্ল্যান করতে পারি। প্রিঅপারেটিভ প্ল্যানিং এর পরে অনেক সময় আমাদের দরকার হয় হচ্ছে কোলাঞ্জিওগ্রাফি, যেমন হচ্ছে MRCP, পারকিউটিনিয়াস কোলাঞ্জিওগ্রাফি অথবা ERCP। এটাতে আরো বেটার দেখা যায় যে কোন জায়গাতে টিউমারটা অথবা অবস্ট্রাকশনটা, অনেক সময় এক্সটেনশনটা বোঝা যায়। এখানে দেখা যায় যে কনফারেন্স থেকে শুরু করে সিস্টিক ডাক্টের ইনসারশন পর্যন্ত টিউমারটা এক্সটেন্ডেড। টিস্যু ডায়াগনোসিস রিসেক্টেবল টিউমারের ক্ষেত্রে আননেসেসারি। যখন হচ্ছে টিউমারটা ইরিসেক্টেবল হবে অথবা টিউমারটা হচ্ছে অ্যাডভান্সড স্টেজে আসবে
তখন হচ্ছে টিস্যু ডায়াগনোসিস আমরা করতে পারি। সাইটোলজি ব্রাশিং এটা আনরিলায়েবল, এটা নেগেটিভ রিপোর্ট আসলেও এটা কিন্তু এক্সক্লুড করে না যে বাইল ডাক্ট ক্যান্সার নাই। তাহলে ইনভেসিভ ডায়াগনোসিস আমরা করতে যাব না, কারণ সেটা কিউরেবল ডিজিজকে ইনকিউরেবল করবে। রিসেক্টেবিলিটি আমরা অ্যাসেস করব এবং হচ্ছে কমপ্লিট রিসেকশন তখন বলবো যখন হচ্ছে অল দ্য মার্জিনস আর টিউমার ফ্রি। এটা হবে আমাদের প্ল্যান অফ ট্রিটমেন্ট। কখন আমরা রিসেকশন করতে পারবো না, যখন হচ্ছে লিভারের দুইটা লোবের মধ্যেই মেটাস্টেসিস থাকবে, কারণ এক লোবে থাকলে পরে সেটা রিসেক্ট করা যায়, দুই লোবে থাকলে পরে সেটা করা যাবে না। তারপর হচ্ছে সেকেন্ডারি বিলিয়ারি রেডিক্যালস, মানে ইন্টারহেপাটিক বিলিয়ারি ট্রি গুলো যদি সেকেন্ড অর্ডার যেটা আছে, যেমন হচ্ছে মিডিয়াল এবং ল্যাটারাল, এই ব্রাঞ্চ গুলো যদি ইনভলভ থাকে বাইল ডাক্টের, সেক্ষেত্রে এটা করা যাবে না। তারপর হচ্ছে পোর্টাল ভেইন যদি এনকেসমেন্ট থাকে, যদি হেপাটিক আর্টারি অথবা লোবার আর্টারি ইনভলভমেন্ট থাকে। তারপর হচ্ছে এক পাশে অ্যাট্রোফাইড হয়ে গেল, অপর পাশে পোর্টাল ভেইন অথবা বিলিয়ারি রেডিক্যাল ইনভলভ হলো, তাহলে যে পাশে অ্যাট্রোফাইড হয়ে গেল সে পাশে টিউমার আছে, আবার অন্যদিকে হচ্ছে ভেসেল ইনভলভমেন্ট আছে, তাহলে ওটার ক্ষেত্রেও রিসেকশন করা যাবে না। বিলিয়ারি ড্রেনেজ একটা অপশন, কিন্তু বিলিয়ারি ড্রেনেজের ক্ষেত্রে দেখা যায় যে ইনফেকশনের চান্স বাড়ে, কিন্তু প্রিঅপারেটিভলি বিলিয়ারি ড্রেনেজ করলে পরে পেশেন্টের জন্ডিজের লেভেলটা কমে এবং মরবিডিটি অনেক সময় কমে, কিন্তু ইনফেকশন রেটটা বাড়ে। কখন আমরা করব? যখন হচ্ছে প্রি অপারেটিভলি আমরা দেখব যে বিলিরুবিন লেভেল 10 গ্রাম পার ডেসিলিটারের বেশি, সেক্ষেত্রে আমরা করব। আর যখন হচ্ছে আমাদের ডায়াগনোসিস থেকে অপারেশনের টাইমটা অনেক বেড়ে যায়, মানে হচ্ছে মাঝখানের যে ওয়েটিং টাইম সেটা যখন বেশি হবে, তখন আমরা ড্রেনেজ করব স্টেন্টিং এর মাধ্যমে। অপারেটিভ ম্যানেজমেন্ট হচ্ছে বেস্ট অপশন ফর কিউরেটিভ ইন্টেন্ট। আমরা যখন দেখব যে কোনো পেশেন্টের অপারেশন করা যাবে, পেশেন্ট কিউরেবল স্টেজে আছে অথবা হচ্ছে পেশেন্ট রিসেক্টেবল স্টেজে আছে, তখন আমাদের সরাসরি এক্সপ্লোরেশনে চলে যেতে হবে এবং টিস্যু ডায়াগনোসিসের ক্ষেত্রে আমরা টিস্যু ডায়াগনোসিসের জন্য ওয়েট করব না। ডিস্টাল কোলাঞ্জিওকার্সিনোমা যদি হয়, তাহলে আমাদের প্ল্যান অফ ম্যানেজমেন্ট হচ্ছে প্যানক্রিয়াটোকেট ইউরেনেক্টমি, এবং প্রক্সিমাল কতটুকু আমরা রিসেক্ট করব বাইল ডাক্টের, সেটা আমরা ডিটেক্ট করব হচ্ছে পার অপারেটিভ ফ্রোজেন সেকশনের মাধ্যমে। কারণ বাইল ডাক্ট আমরা জানি যে এটা খুব বেশি দূর আমরা উপরে উঠতে গেলে আমাদের অপারেশনের ডিফিকাল্টিস বাড়ে, সেক্ষেত্রে আমরা ফ্রোজেন সেকশন করে করে দেখব যে প্রক্সিমাল রিসেকশন মার্জিনটা ইনভলভ কিনা। যদি ইনভলভ হয় তাহলে আরো প্রক্সিমালি উঠতে হবে। প্রক্সিমাল কোলাঞ্জিওকার্সিনোমার ক্ষেত্রে দেখা যায় যে রিজিওনাল লিম্ফ নোড গুলো এক্সারসাইজ করতে হয়। অনেক সময় রিজিওনাল লিম্ফ নোড এক্সারসাইজ করতে গেলে বাইল ডাক্টের সাথে ইনব্লক হেপাটিক প্যারেনকাইমাকেও ইনভলভ করতে হয় এক্সিশনের মধ্যে। এই ট্রিটমেন্ট প্ল্যানটা ঠিক করার জন্য কোলাঞ্জিওকার্সিনোমাকে 4-5টা ভাগে ভাগ করা হয়েছে, সেটা বিসমাথ কোরিলেটিভ ক্লাসিফিকেশন বলে। টাইপ 1 এ দেখা যায় যে এটা কনফ্লুয়েন্সের নিচে ইনভলভমেন্ট, টাইপ 2 তে হচ্ছে কনফ্লুয়েন্স পর্যন্ত, টাইপ 3A এটাতে রাইট ডাক্ট ইনভলভ করছে, 3B তে হচ্ছে লেফট ডাক্ট ইনভলভ করছে, আর 4A হচ্ছে বোথ ডাক্ট ইনভলভ করে। তাহলে টাইপ 1 এন্ড টাইপ 2 লেশনের ক্ষেত্রে 5 to 10 মিলিমিটার ফ্রি মার্জিন রেখে আমরা এক্সারসাইজ করতে পারি। টাইপ 1 এর ক্ষেত্রে কনফ্লুয়েন্স পর্যন্ত এক্সারসাইজ করা যায়, টাইপ 2 তে হচ্ছে রাইট লেফট ডাক্ট এক্সারসাইজ করতে হবে এবং দুইটার সাথেই আলটিমেটলি হচ্ছে হেপাটিকোজেজোনোস্টমি করতে হবে। ডিস্টাল অংশ, ডিস্টাল যতটুকু এক্সারসাইজ করা যায় ততটুকু এক্সারসাইজ করতে হবে, এটাতে প্যানক্রিয়াটোকেট ইউরেনেক্টমি ইউজুয়ালি দরকার হয় না।
লিম্ফ নোড গুলো এক্সারসাইজ করতে গেলে আমাদেরকে হেপাটিক আর্টারি এবং পোর্টাল ভেইন এই দুটোকেই হচ্ছে স্প্লেনেটাইজ করতে হয়, প্রপারলি আইডেন্টিফাই করতে হয়, কারণ রিজিওনাল লিম্ফ নোডাল ইনভলভমেন্ট অনেক বেশি এবং সেক্ষেত্রে এই ভেসেল দুটো ইনজুরি হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে বেশিরভাগ কমপ্লিকেশন হয়ই হচ্ছে পোর্টাল ভেইন এবং হেপাটিক আর্টারি ইনজুরির মাধ্যমে। রিকনস্ট্রাকশনটা রুএনওয়াই হেপাটিকোজেজেনোস্টমি দিয়েই করতে হয় প্রক্সিমাল লিম্বের সাথে। 3-4 এর ক্ষেত্রে সার্জারিটা একটু এক্সটেন্সিভ। 3-4 এর ক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় পোর্টাল ভেনকে রিকনস্ট্রাক্ট করতে হয় এবং অনেক সময় হচ্ছে হেপাটিক আর্টারিকেও রিকনস্ট্রাকশন করতে হয় এবং ইন্ট্রা হেপাটিক বিলিয়ারি ট্রিকেও অনেক সময় এক্সারসাইজ করতে হয়। যখন হচ্ছে সেকেন্ডারি বিলিয়ারি রেডিকেল গুলো ইনভলভ থাকে তখন হচ্ছে অ্যানাস্টোমোসিসটা ডিফিকাল্ট হয় এবং সেটার ক্ষেত্রে অ্যানাস্টোমোসিসের ভিতর দিয়ে যদি আমরা একটা স্টেন্ট পাস করাই তাহলে অ্যানাস্টোমোটিক ইন্টিগ্রিটিটা বাড়ে এবং লিকেজের সম্ভাবনা কমে। অনেকে মনে করতে পারে যে ইন্ট্রাহেপাটিক বিলিয়ারি ট্রিতে যখন কোলাঞ্জিওকার্সিনোমা হয় তাহলে লিভার পুরোটা ফেলে দিয়ে ট্রান্সপ্লান্ট করা যায় কিনা, কিন্তু ট্রান্সপ্লান্টের রোলটা খুব একটা বেটার না। পেলিয়েশন যখন হয় তখন হচ্ছে আমাদের অ্যাডভান্স পেশেন্ট প্রেজেন্ট করে এবং নন অপারেটিভ ট্রিটমেন্ট আমরা সাধারণত চুজ করব, কারণ অপারেটিভ নন অপারেটিভ ট্রিটমেন্টের আউটকামটা একই রকম, কিন্তু মরবিডিটিটা হচ্ছে অপারেশনে বেশি। আমাদের যেটা রিলিভ করতে হবে সেটা হচ্ছে জন্ডিস কমাতে হবে, পেইন কমাতে হবে এবং হচ্ছে ডিউডেনাল অবস্ট্রাকশনটা রিলিভ করতে হবে। সার্জিক্যাল পেলিয়েশন হচ্ছে তখনই করব যখন হচ্ছে আমরা রিসেক্টেবল ভেবে ওপেন করলাম কিন্তু দেখলাম যে ইরিসেক্টেবল, তখন হচ্ছে আমরা ডিবাল্কিং না করে, ডিবাল্কিং করতে গেলে পেশেন্টের মরবিডিটি বাড়বে, তো ডিবাল্কিং সার্জারি না করে আমরা যেটা করব সেটা হচ্ছে পেলিয়েটিভ বাইপাস সার্জারি, যেখানে যেখানে বাইপাস দরকার হয়। যেমন হচ্ছে বাইল ডাক্ট অবস্ট্রাকশনের ক্ষেত্রে বাইল ডাক্ট আমরা বাইপাস করব হেপাটিকোজেজেনোস্টমির মাধ্যমে, অথবা হচ্ছে গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশনের ক্ষেত্রে গ্যাস্ট্রোজেজেনোস্টমি করব। আর হচ্ছে আমরা যখন পিরিঅপারেটিভলি ইরেসেক্টেবল ধরে নিলাম তখন হচ্ছে পেলিয়েশন আমরা করব হচ্ছে আগের মতোই, বাইল ডাক্টে স্টেন্টিং করতে পারি ইআরসিপি করে, অথবা হচ্ছে পিটিসি করতে পারি উপরের দিক থেকে, যেটা হচ্ছে এক্সটার্নাল বিলিয়ারি ড্রেনেজ করবে। আর যদি ইন্টারনাল ড্রেনেজ করি ইআরসিপি করে, সেটা হচ্ছে মেটালিক স্টেন্ট আমরা ব্যবহার করি সাধারণত, সেলফ স্ট্যান্ডিং এক্সপ্যান্ডেবল, যেটা নিজে নিজেই ভিতরে বড় হবে এবং মেটালিক হবে। প্লাস্টিক স্টেন্টের চাইতে মেটালিক স্টেন্টটা বেটার। আর ডিস্টাল কোলাঞ্জিওকার্সিনোমার ক্ষেত্রে ইআরসিপিটা বেটার, আর যদি প্রক্সিমাল কোলাঞ্জিওকার্সিনোমা হয় তাহলে সেটার ক্ষেত্রে পিটিসিটা বেটার, কারণ হচ্ছে ইআরসিপি করে অতঃপর পর্যন্ত রিস্ক করা যায় না। আর হচ্ছে পেইন কমানোর জন্য আমরা আগেই বলেছি যে নার্কোটিক্স ব্যবহার করব, অনেক সময় হচ্ছে সিলিয়াক প্লেক্সাস ব্লকেজ অথবা নিউরোলাইসিস করা হয়। আর হচ্ছে গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশনের জন্য গ্যাস্ট্রোজেজেনোস্টমি। আর যদি আমরা এন্ডোস্কোপিক্যালি করি তাহলে হচ্ছে ডিউডেনাল স্টেন্টিং করা যেতে পারে, সেই ডিউডেনাল স্টেন্টিংটাও ভালো কাজ করবে। মেডিকেল ট্রিটমেন্টের আসলে খুব বেশি রোল নাই, কেমো রেডিওথেরাপি খুব একটা কাজ করে না। রেডিওথেরাপির একটা রোল আছে, সেটা হচ্ছে যদি অপারেশনের পরে আমরা দেখি যে খুব অল্প পরিমাণ টিউমার সেখানে থেকে যাওয়ার সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে রেডিওথেরাপি আমরা দিতে পারি। যেমন হচ্ছে মাইক্রোস্কোপিক রেসিডুয়াল ডিজিজ যদি থাকে টিউমার বেডে, সেক্ষেত্রে রেডিওথেরাপিটা ইন্ডিকেটেড। আউটকাম খুব একটা আশানুরূপ না, এটা ডিপেন্ড করে হচ্ছে প্রেজেন্টেশনের উপর এবং সার্জিক্যাল রিসেকশন মার্জিনের উপর। দেখা যায় যে রেডিক্যাল রিসেকশন যদি হয় উইথ নেগেটিভ মার্জিন উইথ অল দ্য ইনভলভড লিম্ফ নোডস, সেক্ষেত্রে হচ্ছে 5 ইয়ার্স সার্ভাইভাল রেট হচ্ছে 70% হতে পারে, কিন্তু রেডিক্যাল রিসেকশন ম্যাক্সিমাম ক্ষেত্রেই পসিবল হয় না। আর যদি কোনো পেশেন্টের ইরিসেক্টেবল হয়, আমরা অপারেশন করতে না পারি, তাহলে
সেটার মিডিয়ান সার্ভাইভাল হচ্ছে 5 to 8 মান্থস। তাহলে 6 মাসের মতো পেশেন্ট বেঁচে থাকতে পারে যদি অপারেশন না করা হয়। এরপরে আমাদের ছোট একটা টপিক আছে, সেটা হচ্ছে মেটাস্ট্যাটিক এবং আদার টিউমার। মেটাস্ট্যাটিক টিউমার গুলো সাধারণত আমরা বলেছি যে ডেভেলপ করে হচ্ছে লিভার এবং পোর্টাল লিম্ফ নোডস এর ওখানে, এবং পোর্টাল লিম্ফ নোডস গুলো বড় হয়ে গিয়ে সেটা বাইল ডাক্ট অবস্ট্রাকশন করবে। বাইল ডাক্ট অবস্ট্রাকশন করলে পরে অবস্ট্রাকটিভ জন্ডিস নিয়ে প্রেজেন্ট করবে। সাধারণত এখানে যে লিম্ফ নোড বা মেলিগন্যান্সি গুলো সেগুলো আসে হচ্ছে হেপাটো সেলুলার কার্সিনোমা থেকে আসে, অনেক সময় হচ্ছে প্যানক্রিয়াটিক অ্যাডেনোকার্সিনোমা থেকে আসে, এবং অনেক সময় হচ্ছে কোলোরেক্টাল কার্সিনোমা থেকে আসে। সো এই প্রাইমারি ডিজিজের ট্রিটমেন্ট গুলো আমাদেরকে করতে হবে এবং অবস্ট্রাকশনকে রিলিভ করার জন্য স্টেন্টিং করতে হবে। আর প্রাইমারিলি হচ্ছে লিম্ফোমা ইনভলভ করতে পারে পেরিপোর্টাল লিম্ফ নোডকে, এবং ওই লিম্ফোমার লিম্ফ নোড গুলো বাইল ডাক্টকে অবস্ট্রাকশন করবে। অনেক সময় হচ্ছে এই ডিজিজটা ডিফারেন্সিয়েট করা ডিফিকাল্ট কোলাঞ্জিওকার্সিনোমা থেকে, তবে হোপফুলি এটা যখন স্টেন্টিং করা হয়, স্টেন্টিং এর পরে যখন রেডিও কেমোথেরাপি দেওয়া হয়, কেমোথেরাপি দিলে পরে অল দ্য লিম্ফ নোডস উইল রিজলভ। লিম্ফোমা ভালো একটা রেসপন্স দেখায় কেমোথেরাপির প্রতি। তাহলে স্টেন্টিং করে যদি আমরা কেমোথেরাপি দিই তাহলে হচ্ছে লিম্ফ নোড গুলো ছোট হয়ে যাবে এবং অবস্ট্রাকশন রিলিভ হবে। তাহলে এটাতে সার্জিক্যাল খুব একটা রোল নাই, পেলিয়েশন হচ্ছে বেস্ট। এটাই ছিল আজকের টপিক এবং হচ্ছে আজকের আলোচনা। আমরা আশা করব যে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে মেসেজের মাধ্যমে জানানো হবে এবং পরবর্তী লেকচার ক্লাসের সময় আমরা এটা আনসার করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, এখনকার মতো বিদায় নিচ্ছি।